ভবেশ মাস্টার এই গ্রামে বদলি হয়ে এসেছেন মাসখানেক হলো। ভুবনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই একটিমাত্র প্রাথমিক বিদ্যালয়, অথচ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে এখানে। শিশুদের কণ্ঠে যখন সমস্বরে কবিতা আওড়ানোর ধ্বনি ভেসে আসে, তখন মনে হয় এই নিস্তব্ধ গ্রামটাকে যেন শিক্ষার আলোয় ভরিয়ে তুলছে তারা। ছাত্রছাত্রীর সংখ্যা নেহাত কম নয়, বরং গ্রামের এই স্কুলটি বাচ্চাদের কাছে আনন্দের আঙিনা, আর পিতামাতার কাছে ভবিষ্যতের ভরসা। আশ্বিন মাসের হালকা শীতল বাতাসে চারিদিক তখন ভরে উঠেছে এক মিষ্টি পরশে। দুপুরের ভাত ঘুম শেষ করে ঘরে বসে থাকা যায় না, তার উপর আজ রবিবার। বিকেলের আকাশে আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, মনে হচ্ছে এক ঝটকায় সন্ধে নেমে আসবে। তাই আলো ফুরোবার আগেই বেরিয়ে পড়লেন ভবেশ মাস্টার। গ্রামের বুকের কাঁচা পথ ধরে হেঁটে বেড়াতে তার বড়ই ভালো লাগে। আর এই গ্রামে আসার পর থেকেই আপাতত তিনি থাকেন স্কুল সংলগ্ন একটা টিনের চালা দেওয়া ঘরে। গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই তার জন্য এই ব্যবস্থা করেছিলেন। গ্রামের শিক্ষার আলোর বড় প্রয়োজন। এর আগে এখানে যে মাস্টারমশাই ছিলেন, তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের বড় হাসপাতালে ভর্তি হওয়ায় স্কুল একরকম বন্ধের মুখে দাঁড়িয়েছিল। তখনই সরকারিভাবে বদলি হিসেবে পাঠানো হয়েছিল ভবেশবাবুকে। এখানে এসে অল্প দিনেই তিনি অনেকের সঙ্গেই সখ্যতা গড়ে তুলেছেন। সন্ধেবেলায় সুবলের চায়ের দোকানে প্রায় দেখা মেলে তাঁর। আড্ডা, গল্প, সঙ্গে এক কাপ গরম গরম চা। কিন্তু আজ তাঁর চা খাওয়ার মন হলো না, তাই হাঁটতে হাঁটতে চলে গেলেন গ্রামের শেষ প্রান্তের দিকে, জংলা বুড়ির বিলের দিকে। পথে দেখা হয়ে গেল গ্রামের এক পরিচিত মানুষের সঙ্গে। সাইকেল চালিয়ে ফিরছিলেন নিখিলেশ সান্যাল। তিনি গ্রামের একমাত্র ক্লাব আমরা কজনের সেক্রেটারি, দুর্দান্ত দাবাড়ুও বটে। মুখোমুখি হতেই জিজ্ঞাসা করলেন, আরে কোথায় চললেন ভবেশ বাবু একা একা? ভবেশ মাস্টার হাসি মুখে বললেন, এই হাঁটতে বেরিয়েছি। ছুটির দিনে ঘরে বসে থাকতে থাকতে শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা, তাহলে একদিন সন্ধ্যার দিকে ক্লাবে আসুন না, আরে একদম দাবা হয়ে যাক। অবশ্যই আসব। আশ্বাস দিয়ে এগিয়ে চললেন ভবেশ মাস্টার, আর সান্যাল সাইকেল নিয়ে গ্রামমুখী হলেন। গ্রামের একেবারে শেষ প্রান্তে জংলা বুড়ির বিল, একটা বিরাট জলাশয়, চারিদিকে নীরবতা, কেবল বাতাসে লম্বা লম্বা ঘাসের দোল। কথিত আছে বহু বছর আগে এক বুড়ি ওই বিলের লাগোয়া জঙ্গলে একা বাস করত। তার বয়স নাকি ছিল প্রায় 130 বছর। তার চোখের মনির রং ছিল নাকি অদ্ভুত সবুজাভ। আশ্চর্য ব্যাপার, কেউ তাকে কোনোদিন মরতে দেখেনি। হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায়, আর তখন থেকেই বিলটার নাম হয়ে যায় জংলা বুড়ির বিল। গ্রামবাসীর মুখে মুখে আজও সেই কাহিনী ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে ভবেশ মাস্টার এসে দাঁড়ালেন সেই বিলের ধারে। উঁচু উঁচু তালগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মনে হয় যেন আকাশকে ঠেকিয়ে রেখেছে। এখন বিলে জলের পরিমাণ কমে গেছে। দূরে দেখা গেল দুটো নৌকো। সম্ভবত জেলেরা সারাদিন মাছ ধরে এখন ঘরে ফিরছে। সন্ধে নামছে, ক্রমশ চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে যেতে শুরু করল। তবু একরকম নির্জন থমথমে জায়গায় একা বসে থাকাটা ভবেশ মাস্টারের ভালোই লাগে। সঙ্গে করে আনা চটের ব্যাগ খুলে বের করলেন কিছু চিনেবাদাম আর গুড়পাটালি। বিলের ধারে এক খেজুর গাছের গোড়ায় নরম সবুজ ঘাসের উপর বসে পড়লেন তিনি। জলরাশির উপর অস্তর বিরক্ত সূর্যের প্রতিফলন ধীরে ধীরে মিলিয়ে গেল। পশ্চিম আকাশ লালচে রঙে ভরে উঠল, আর কিছুক্ষণ পরেই গোলাকার পুরনো চাঁদ উঠল দিগন্তে। চাঁদের আলো ঝলমল করে তুলল চারিদিক। সেই আলো বিলে এসে যেন রূপোর পর্দা বিছিয়ে দিল।
সময় কেটে গেল অচেতনে। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা গেল। অরণ্যের বুক ভরে উঠল ঝিঁঝি পোকার একটানা ডাকায়। হঠাৎ দেখা গেল অন্ধকারে ঝলসে উঠছে কিছু জোনাকি, ছোট ছোট আলোর বিন্দু, যেন রাতের ক্যানভাসে কেউ স্বপ্ন আঁকছে। ভবেশ মাস্টার বিলের জলে স্থির দৃষ্টি দিয়ে বসে রইলেন। অদ্ভুত শান্তি ভর করল মনে, কিন্তু সেই শান্তির আড়ালে কেমন যেন এক অচেনা শীতলতা ধীরে ধীরে নেমে এলো চারপাশে। ভবেশ মাস্টার বিলের ধারে এসে বসেছিলেন একা। চারিদিক তখন নিস্তব্ধ, শুধু কানে ভেসে আসছিল ঝিঁঝি পোকার একটানা সুর, আর দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া। আর মাঝে মাঝে বাতাসের ঝাপটা তালপাতার মাথায় শোঁ শোঁ শব্দ তুলছিল। আর সেই মায়াবী নির্জনতায় ডুবে গিয়ে তিনি খেয়ালই করেননি কখন পিছনে এসে দাঁড়িয়েছে একজন অচেনা মানুষ। আরে, আপনি কি মাস্টার মশাই ভবেশ বাবু? ভারী কণ্ঠস্বরে সেই হঠাৎ প্রশ্নে যেন চমকে উঠলেন ভবেশ মাস্টার। ঘাড় ফিরিয়ে দেখলেন দিন আর রাতের মাঝের সেই সন্ধিক্ষণে আলো আঁধারির আবছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে লম্বা ঢ্যাঙা একজন মানুষ। ম্লান চাঁদের আলো তার মুখটা স্পষ্ট দেখাতে পারছে না, ফলে চিনতে পারলেন না ভবেশবাবু। খানিকটা দ্বিধার সুরে বললেন, হ্যাঁ আমি, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না, আপনি কে? লোকটি ধীর পায়ে এগিয়ে এসে মাস্টারের পাশে ঘাসের উপর বসে পড়ল। বসার আগে হেসে বলল, আপনার কোনো আপত্তি নেই তো? একটু সঙ্গ দিলে ক্ষতি নেই ভেবেই চলে এলাম আর কি। আসলে এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখেই দাঁড়িয়ে গেলাম। আরে না না, বসুন বসুন, আপত্তি হবে কেন? এমনি তো একাই বসেছিলাম। ভবেশ মাস্টার ভদ্রতার খাতিরে বললেও অন্তরে একটু অস্বস্তি জেগে উঠল। প্রকৃতির এই শান্ত নির্জনতা তার বড্ড প্রিয়। তার মধ্যে হঠাৎই এক অচেনা মানুষের উপস্থিতি যেন ছায়া ফেলল মনের উপর। তবুও মুখ ফুটে কিছু বললেন না। লোকটির মুখে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে বলে মনে হলো। নিজেই পরিচয় দিয়ে বলল, আগে আমার নাম চাঁদুয়া। আমি আসলে বিহার থেকে এসেছিলাম। ও দেশে তখন দাঙ্গা হাঙ্গামা চলছিল, তাই প্রায় 5 বছর আগে এই বাংলায় এসে আশ্রয় নিয়েছি। এখন একরকম ওই রিফিউজির মতোই আছি বলতে পারে। আমার এক দোস্তের লড়কা আছে, এই গ্রামের স্কুলেই পড়ে। ওর নাম পটলা। ওর মুখে শুনেছিলাম এই নয়া মাস্টার মশাই যে এসেছেন, উনি নাকি খুব সুন্দর করে পড়ান। অনেকদিন বাজারে আপনাকে হঠাৎ দেখেছিলাম, আর তবে বাতচিত করা হয়নি। যাক, আপনাকে সামনাসামনি পেয়ে ভীষণ ভালো লাগছে। তারপর এক অদ্ভুত ভঙ্গিতে হেসে জিজ্ঞেস করল, যাকে শুধু কথাবার্তায় আর ভালো লাগছে না। আচ্ছা মাস্টার মশাই, আপনি মাংস খান তো? প্রশ্নটা শুনে ভবেশ মাস্টার খানিকটা হকচকিয়ে গেলেন। মাংস মানে? হঠাৎ এই প্রশ্ন কেন? চাঁদুয়া হঠাৎ হো হো করে হেসে উঠল। আরে বেশি ভাববেন না, ব্যাপারটা খুব সাধারণ। ওই রাতে খাওয়ার জন্য কয়েকটা রুটি আর মাংসের তরকারি নিয়েছিলাম। দোকানদার বুধোটা গুলিয়ে ফেলেছে বুঝি। আমি তো বলেছিলাম 30 টাকার দিতে, লেকিন বোধহয় ভুল করে আরও একজনের মতো বাড়তি 4টে রুটি আর ঝোল দিয়ে দিল। খেয়ালই করিনি। পরে এসে দেখি, যাক বাড়তি খাবার হয়ে গেছে, কাল ওকে গিয়ে বাকি টাকাটা দিয়ে দেব ভাবলাম। এই অতিরিক্ত খাবারটা নষ্ট করার কি দরকার, তাই আপনার সঙ্গে ভাগ করে খাই। ভবেশ মাস্টারের কাছে বিষয়টা পরিষ্কার হলেও মনে দ্বিধা কাটল না। এই নির্জন বিলের ধারে অপরিচিত এক লোকের দেওয়া খাবার তার কি খাওয়া উচিত? তার মন স্বভাবতই সন্দেহপ্রবণ। অনেক তুচ্ছ ব্যাপারেও তিনি অকারণে সন্দেহে ভোগেন। আবার স্কুলে কোনো ছাত্র পরীক্ষায় হঠাৎই ভালো নম্বর পেলে ভাবতেন নিশ্চয়ই নকল করেছে।
এমন এক ধরনের অভ্যেস তার রক্তে মিশে গেছে, ফলে আজও দ্বিধাটা মন থেকে কাটল না। চাঁদুয়া যেন তার মনের ভেতরটা পড়ে ফেলল। আরে মাস্টার মশাই, ভয় নেই, আমি খারাপ লোক নই। ওই তো মনে করছেন খাবারের মধ্যে কিছু বেজানো আছে। দাঁড়ান দাঁড়ান, আমি নিজেই আগে খেয়ে দেখাই। এই বলে সে ঝোলের ভেতর থেকে একটা পলিথিনের প্যাকেট বের করল, খুলে আনলো ধোঁয়া ওঠা মাংসের ঝোল আর গরম রুটি। তারপর রুটি ঝোলে চুবিয়ে তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে বলল, দেখলেন তো, কিছুই হয়নি। আরে এখন নিশ্চিন্তে খান। সত্যি কথা বলতে ভোজন রসিক বাঙালি ভবেশ মাস্টারের মুখে তখন জল আসছে, অথচ চাঁদুয়ার চোখের দিকে তাকাতেই বুকের মধ্যে যেন হালকা শীতল স্রোত বয়ে গেল। একটা অস্বাভাবিক দীপ্তি খেলা করছে তার চোখে। চাঁদের আলোয় মুখটা এবার স্পষ্টতর হল। কপালে একটা কাটা দাগ, গালের পাশে মোটা জুলফি, ঘন কালো গোঁফ, গায়ের গড়ন লম্বাটে আর কড়া কালো। শুধু চোখ দুটোই অস্বাভাবিক রকম চকচক করছে, যেন হাওয়ার ঝাপটায়ও নিভছে না সেই জ্যোতি। তবু সমস্ত কিছু শেষমেশ স্বাভাবিক মনে হলো ভবেশ মাস্টারের কাছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তবে। এই তো মাস্টার মশাই, আপনি আমায় বিশ্বাস করলেন। আমি ধন্য হলাম। যাক যাক যাক, না হলে খাবারটা নষ্ট হয়ে যেত, আমি একা একা খেতে পারতাম না। এই বলে চাঁদুয়া আবার ঝোলার ভেতর হাত ঢুকিয়ে বের করল দুটো শালপাতার থালা। যেন একেবারে জাদুর মতো অন্ধকারের ভেতরে ব্যাগ থেকে একের পর এক জিনিস বেরিয়ে আসছে। চাঁদের আলোয় ঝলমল করতে লাগলো বিলের ধারে বসে সাজানো রুটি মাংস। অচেনা চাঁদুয়ার সঙ্গ আর সঙ্গে গরম খাবারের গন্ধে ভবেশ মাস্টারের মন কেমন যেন এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। মনে হচ্ছিল এই নির্জন সন্ধেবেলায় অপরিচিতের সঙ্গে বসে থাকা সত্ত্বেও সবকিছুই যেন বড় আপন, বড় স্বাভাবিক। অথচ কোথাও এক অদৃশ্য অস্বস্তি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। চাঁদুয়া রুটি মাংসের টুকরো মুখে দিয়ে একটুখানি চুপ করে রইল, যেন স্মৃতির গহ্বরে হারিয়ে গেল। তারপর নিঃশ্বাস ফেলে বলল, মাস্টার মশাই, জানেন তো, আমি এদেশে এসে আশ্রয় নিয়েছি, সেটা মোটেই সুখের কথা নয়। বিহারে তখন দাঙ্গা লেগেছিল, আগুনে আমাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। বাবা মা ভাই বোন কেউ রক্ষা পায়নি। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচে যাই। সবকিছু চোখের সামনে একেবারে খতম হয়ে গেল, আর সেই থেকে আমি বিলকুল একা, নিঃসঙ্গ। আজ 5 বছর হয়ে গেল এই বাংলার প্রত্যন্ত গ্রামে এসে ঠাঁই নিয়েছি। দিন চলে যাচ্ছে খেটে খেয়ে, কিন্তু মনটা সে তো আজও ছাই হয়ে পড়ে আছে না। কথাগুলো সে বলছিল নিতান্ত স্বাভাবিক ভঙ্গিতে, অথচ তার গলার স্বরে অদ্ভুত একটা চাপা ক্রোধ আর গভীর বেদনার মিশ্রণ ছিল। ভবেশ মাস্টারের বুকের মধ্যে হঠাৎ যেন শীতল হাওয়া বইল। কথা শেষ করে চাঁদুয়া পকেট থেকে একটা বিড়ি বের করল, তারপর ঠোঁটের কোণে রাখলো ঠিকই, কিন্তু দেশলাই কাঠি দিয়ে তা জ্বালালো না। ভবেশ মাস্টার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আরে এ কি, আপনি বুঝি এভাবে ধূমপান করেন? চাঁদুয়া ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, ধূমপান ভালো নয় মাস্টার মশাই, শরীর খারাপ করে। লেকিন নেশা, বুঝলেন তো, সে ছাড়াও যায় না, তাই শুধু ঠোঁটে রাখি। তবে কি জানেন, এখন আমার
এই আগুনকে ভীষণ ভয় করে। এই আগ দেখলেই আমার শরীরটা যেন কেমন 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 শিরশির করে ওঠে। আগে এমনটা হতো না, लेकिन এখন যে কেন হয়, लगता है পরিবারটাকে পুরো জ্বলে পুড়ে শেষ হতে দেখেছি, इसलिए এমন হয়। কথাটা শেষ করে আকাশের দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল। ভবেশ মাস্টারও তখন রুটির টুকরো মাংসে চুবিয়ে মুখে দিলেন। অদ্ভুত, এই ঝোলের স্বাদ যেন অন্যরকম। মিষ্টি আর ঝালের এমন সংমিশ্রণ আগে কখনো তার জিহ্বা স্পর্শ করেনি। যেন স্বাদের ভেতরেই এক অজানা নেশা মিশে আছে। প্রথমে এক কামড়, তারপর আরেক কামড়, থামতে পারছিলেন না তিনি। ও, রান্নাটা সত্যি দারুণ হয়েছে। আমি জীবনে এত সুস্বাদু মাংস খাইনি বোধহয়। বধূ খুব ভালো রান্না করে। ওর হাতের মাংসটা কেমন যেন অন্যরকম লাগে সত্যি। খেতে খেতে জিভে এমন টান পড়ে যে ছেড়ে ওঠা যায় না। হেসে উঠল চাঁদুয়া, কিন্তু হাসিটা শুনে ভবেশ মাস্টারের গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। কথার সঙ্গে সবকিছু ঠিক মিললেও কোথাও একটা খটোমটো ভাব থেকে যাচ্ছে, যেন ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু। তবু খাওয়া চলল, আর চলতে থাকলো কথাবার্তা। আপনাকে একদিন আমি বুধুর ওই দোকানে নিয়ে যাব বাবু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে, তো আছে দেখতে হবে। খাওয়া শেষ করে চাঁদুয়া বলল, কোন আছে বলতে হবে লোকটা। বাবু, এমন জ্যোৎস্না রাতে আপনার সঙ্গে সঙ্গ দিতে খুব ভালো লাগছে। তা মাস্টার মশাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, আপনি এখন সংসার পাতেননি বুঝি? সংসার পাতার সময় কোথায়? তবে হ্যাঁ, উপযুক্ত নারী পেলে বিবাহ করবই। কিন্তু বিবাহ মানেই তো আরেকজনের ভরণ পোষণের চিরকালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া, তাই না? জানেন তো মাস্টার মশাই, আমারও বিবি ছিল, লেকিন সে আমাকে একেবারে বেঁধে রাখতে চাইতো। নেশা নেশা আমার বরাবরের সঙ্গী, অথচ সে চাইতো আমি একেবারে ছেড়ে দিই। একদিন বেজায় শান্তি হলো, আমি রাগের মাথায় একখানা কষিয়ে থাপ্পড় মেরে বসলাম। সেদিনের পর থেকে বোধ হয় ওর মাথায় কিছু রোগ বাসা বাঁধল। প্রথমে অসুস্থ হলো, তারপর একদিন মারা গেল। আমি বুঝি ওকে মেরে ফেললাম মাস্টার মশাই, মেরে ফেললাম। শেষ কথাগুলো সে বলল অনুতাপ ভরা গলায়, কিন্তু তার চোখে যেন দপ করে জ্বলে উঠল চাপা রাগ। আর সেই মুহূর্তে চাঁদের আলো কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। আলোটা এসে পড়ল চাঁদুয়ার মুখে। ভবেশ মাস্টারের শরীর শীতল হয়ে গেল। অদ্ভুত এক বিকৃতি চোখে পড়ল তার। চাঁদুয়ার ঘাটটা যেন সামান্য বেঁকে আছে। হাসলেই দাঁতগুলো বেরিয়ে আসছে, কিন্তু দাঁতের মাথাগুলো সূচালো, স্বাভাবিক মানুষের দাঁতের মতো নয়। মনে হলো মুখটা যেন কোথায় দেখা, বড় চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। প্রাণপণে ভাবার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। চাঁদুয়া দাঁত বের করে হেসে জিজ্ঞেস করল, কি মাস্টার মশাই, এ তো কি ভাবছেন? আচ্ছা, যদি আগামীকাল সন্ধ্যের দিকে আপনার স্কুলের ওই যে পাশের ঘরটা যেখানে আপনি থাকেন সেখানে যাই, তাতে আপনার আপত্তি আছে কি? ভবেশ মাস্টার চমকে উঠলেন মনে মনে।
এই লোকটা কিভাবে জানলো তার থাকার কথা? তবু মুখে কিছু না বলে বললেন, না না, আপত্তি কিসের? সন্ধ্যের দিকে তো আমি ফাঁকাই থাকি, আসবেন। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে উঠি, কাল আবার মাংস নিয়ে আসবো আপনার জন্যে, কেমন? মাংস কথাটা শোনা মাত্রই ভবেশ মাস্টারের বুকের মধ্যে কেমন যেন আলোড়ন তুলল। আশ্চর্য, মাংসের প্রতি এমন লোভ এর আগে কোনো দিন অনুভব করেননি তিনি। নিজেকেই অবাক করে দিচ্ছে সেই টান। চাঁদুয়া উঠে দাঁড়ালো। তার ছায়া লম্বা হয়ে মিলিয়ে গেল বিলের ধারের অন্ধকারে। আশেপাশে আবার নেমে এলো থমথমে নিস্তব্ধতা। ভবেশ মাস্টার কিছুক্ষণ বসে রইলেন। তারপর হঠাৎ অনুভব করলেন চারপাশে ঠান্ডা ক্রমশই বাড়ছে। শরীরে কেমন যেন কাঁপুনি লাগছে। মনে হলো অকালে যেন শীত নেমে এসেছে গ্রামে। তাই উঠে দাঁড়ালেন তিনি। তারপর চাঁদের আলোয় বিলের জলে একবার তাকিয়ে নিঃশব্দে পা বাড়ালেন নিজের ঘরের দিকে। সেদিন সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার পথে ভবেশ মাস্টার হাঁটছিলেন ধীরে ধীরে। কাঁচা পথের দুই ধারে তালগাছের ছায়া, আর তার ফাঁক দিয়ে ছিটকে পড়া পূর্ণিমার আলো। হাঁটতে হাঁটতে তিনি যখন সুবলের চায়ের দোকানের পাশ দিয়ে গেলেন, তখন ভেতরে কিছু লোক গলা মিলিয়ে আড্ডা দিচ্ছিল। সাধারণত এই সময় তিনি থেমে যেতেন, বসে পড়তেন এক কাপ চায়ের টানে। কিন্তু আজ কেন জানি তার মনে হলো এই ভিড়ের মধ্যে ঢুকতে ইচ্ছে করছে না। যেন এক অদ্ভুত অস্বস্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। হাঁটার সময় তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল কেবল একটি প্রশ্ন, চাঁদুয়াকে কোথায় দেখেছি আমি? এত চেনা মনে হচ্ছে কেন কে জানে। তিনি হলপ করে বলতে পারেন সেই মুখ তার কাছে নতুন নয়, অথচ যতই মনে করার চেষ্টা করেন ততই যেন মস্তিষ্কে ঘন কুয়াশা জমে ওঠে। চিনতে পারছেন না, অথচ পরিচিতির অনুভূতিটা জেঁকে বসেছে ভেতরে। এই অস্পষ্ট অস্বস্তিতে কপালে ঘাম জমে উঠল, মাথাটা যেন ভারী হয়ে গেল। ঘরে ফিরে দেখলেন দুপুরে রান্না করা ডাল ভাত তরকারি যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবেই পড়ে আছে। পেটটা একেবারেই খালি মনে হলো না, বরং আশ্চর্য ব্যাপার, সন্ধ্যের পর থেকেই শরীরের ভেতর অদ্ভুত এক ভরাট অনুভূতি। মনে হলো সেই মাংসের স্বাদ এখনো জিভে লেগে আছে। ঝাল আর মিষ্টির অদ্ভুত মিশ্রণ। গরম রুটির সঙ্গে ঝোলের যে অপরূপ স্বাদ তা ভুলবার মতো নয়। চোখ বন্ধ করলেই যেন আবার সেই গন্ধ নাকে এসে লাগছে, আবার সেই স্বাদ ফিরে আসছে জিহ্বায়। ভবেশ মাস্টার বিছানায় শুয়ে একসময় ভেবেছিলেন একটু বই পড়বেন, কিন্তু পাতার অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। মনটা পড়ার দিকে টানছিল না, কেবল সেই রহস্যময় চাঁদুয়ার চোখ আর তার দেওয়া খাবারের স্বাদ, এই দুটোই ভেসে উঠছিল মনে। কিন্তু কখন যে ঘুমিয়ে গেলেন তা নিজেও টের পেলেন না। সকালবেলা ঘুম ভাঙতেই টের পেলেন আশ্চর্য, তার পেটে ক্ষুধার কোনো চিহ্ন নেই। সাধারণত সকালবেলায় তিনি উঠেই কিছু ব্যায়াম করতেন, মাটির দাওয়ায় দাঁড়িয়ে কিছু আসন, কিছু হাত পা টানা শরীর চর্চা। কিন্তু আজ শরীর যেন অস্বাভাবিকভাবে হালকা লাগছিল। না খেয়েও যেন শক্তি রয়েছে ভরপুর, পেটে খিদে নেই। স্কুলে গিয়েও তাই অদ্ভুত লাগলো তাঁর।
আজ সোমবার, সবচেয়ে ব্যস্ত দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক ক্লাস। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে কবিতা, অঙ্কের যোগ বিয়োগ খাতায় আঁকিবুকি। তিনি পড়ালেন যথারীতি, বাচ্চারা মজা পেল, কিন্তু তবু কোথাও যেন একটা অসঙ্গতি রয়ে গেল। সাধারণত টিফিনে তিনি খিদে অস্থির হয়ে উঠতেন, অথচ আজ এক ফোঁটা ক্ষুধাও লাগল না। বিকেলের ক্লাস শেষে তিনি বাড়ি ফিরে এলেন। সূর্য ডুবতে ডুবতে চারপাশে যখন হালকা অন্ধকার নামছে, তখনই শরীরের ভেতর কেমন যেন অস্থিরতা জন্ম নিল। ঘরটায় ঢুকতেই নাকে লাগলো অদ্ভুত এক গন্ধ, যেন কারোর শরীরের ঘ্রাণ, আবার কোথাও যেন সেই মাংসের সুগন্ধ মিশে আছে। ভবেশ মাস্টারের বুকের ভেতর শিরশির করে উঠল। মাথার ভেতর আবার ভেসে উঠল সেই রাতের কথোপকথন। চাঁদুয়া বলেছিল, কাল সন্ধ্যে বেলায় আসবো, মাংস নিয়ে আসবো আপনার জন্য, কেমন? কথাটা মনে পড়তে বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন, খিদের এক ঝড় যেন মুহূর্তে পাক খেয়ে উঠল শরীরের মধ্যে। ঠোঁটের কোণে সামান্য লালা জমে উঠল। চোখ চকচক করে উঠল অস্বাভাবিক আলোয়। তিনি বারবার মনে করার চেষ্টা করলেন, চাঁদুয়াকে কোথায় দেখেছি আমি, এত এত চেনা মনে হচ্ছে কেন? কিন্তু কিছুতেই মনে পড়ছে না। যতই চেষ্টা করেন ততই যেন মাথার ভেতর কুয়াশার পর্দা নামছে। শুধু একটাই অনুভব, চাঁদুয়া খুব পরিচিত কেউ, খুব ঘনিষ্ঠ। বাইরে তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। ঝিঁঝি পোকার ডাক শুরু হয়েছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা। মনে হলো চারপাশ থেকে অন্ধকার শুধু ঘরের ভেতর ঢুকে পড়ছে না, বরং তার শরীরের ভেতরেও ক্রমশ ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা নামতেই ভবেশ মাস্টারের ঘর জুড়ে এক অদ্ভুত অস্বস্তি ছেয়ে গেল। মাথার ভেতর যেন টুকরো টুকরো ছবি, ছায়াছবির মতো ভেসে উঠছে। চাঁদোয়ার হেসে ওঠা সেই সূচলো দাঁত, রক্তিম চোখের দীপ্তি, আর গরম গরম মাংসের ঝোলের গন্ধ। এতটা ভয়ঙ্কর ক্ষুধা তিনি জীবনে কখনো অনুভব করেননি, বিশেষ করে সেটা মাংসের। যেন ঘরের রান্না খেতে ইচ্ছে করছে না। যন্ত্রণায় মাথাটা ফেটে যাওয়ার উপক্রম। তিনি ছটফট করতে করতে এগিয়ে গেলেন কাঠের টেবিলটার দিকে। ড্রয়ারের ভেতরে হাত রেখে খুঁজতে লাগলেন মাথা ব্যথার পুরনো ওষুধটা। অবশেষে একটি কৌটো হাতে এলো। কৌটো খুলে ভেতর থেকে একটি ট্যাবলেট বার করলেন। টেবিলের উপর রাখা একটি খবরের কাগজে ওষুধটাকে রেখে জল খুঁজতে হাত বাড়ালেন। কাঁচের বোতল তুলে নিয়ে ঢকঢক করে ওষুধ নামিয়ে দিলেন গলায়। জল রাখতেই চোখে পড়ল সেই ভাঁজ করা খবরের কাগজটার উপর। প্রতিদিন সকালে নিবারণ খবরের কাগজ দিয়ে যায়। শনিবারের কাগজটা তখনও পড়া হয়নি, ভাঁজ করে টেবিলের উপর পড়েছিল। পাতা উল্টে যেতেই ভবেশ মাস্টারের চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। সামনেই একটি ছবি, একজন লম্বা রোগা কালো ঢ্যাঙা লোকের মুখ, মাথায় কাটা দাগ, গালে মোটা জুলফি আর গোঁফে ঢাকা মুখ। ছবিটা যেন হুবহু চাঁদোয়ার। হাত কাঁপতে কাঁপতে কাগজটা তুলে নিলেন ভবেশ মাস্টার। তারপর ধীরে ধীরে পড়তে লাগলেন অক্ষরগুলো। ঝাউগ্রামে বসবাসকারী চাঁদোয়া নামের এক ব্যক্তি বিগত 3 দিন ধরে নিরুদ্দেশ ছিলেন। ভদ্রলোককে প্রতিবেশীরা আতপাগল বলেই চিনত। স্ত্রী থানায় অভিযোগ করেছিলেন তিনি সর্বদা নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। 3 দিন আগে সেই মহিলার কুচি কুচি করা মৃতদেহ পাওয়া যায় তাদের ঘরের ভেতর একটি বস্তার মধ্যে। তদন্তে উঠে আসে চাঁদোয়া নিজেই স্ত্রীর দেহ ধারালো বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে
এবং এবং তার মাংস রান্না করে খায়। গতকাল পুলিশের কাছে সে স্বীকারোক্তি দিয়েছে, তবে আশ্চর্যজনকভাবে গতকাল রাতেই কাস্টাডির মধ্যেই ভয়াবহভাবে মৃত্যু হয়েছে চাঁদুয়ার। কিভাবে মৃত্যু ঘটেছে তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। খবরটা শেষ হতে না হতেই ভবেশ মাস্টারের শরীর ঠান্ডা বরফ হয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি চাঁদুয়া মারা গেছে, তবে আমার সঙ্গে যে ছিল সে কে? আমি 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 কার হাতে রান্না খেয়েছি? কোন কোন মাংস? একটা বমি গলা ঠেলে বেরিয়ে আসতে চাইল। তিনি বোতলের ঢাকনা খুলে আবার এক চুমুক জল খেতে যাচ্ছিলেন, না ঠিক তখনই ঠক ঠক করে শব্দ। দরজার গায়ে যেন কোনো অদৃশ্য হাত একটানা শব্দ তুলছে। সারা শরীর কেঁপে উঠল ভবেশ মাস্টারের। টোকা ক্রমশ বাড়তে লাগলো। ভেতরে জমে উঠল মৃত্যু ভয়। তবু এক অদৃশ্য টানের মতো তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন দরজার দিকে। মাথার ভেতরে তখন একের পর এক ভয়ঙ্কর চিন্তা। যদি চাঁদুয়া হয়, যদি সে আবার আসে, যদি সে ভুল কিছু খেয়ে থাকে, তাহলে শ্বাসকষ্টে ভেঙে পড়তে পড়তে দরজার কপাটে হাত রাখলেন। ধীরে ধীরে খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে চাঁদুয়া। হাতে ধোঁয়া ওঠা মাংসের ঝোলের প্যাকেট, চোখে সেই তীব্র লাল আলো, দাঁতে সুচালো ধার, আর ঠোঁটে রক্ত জবা হাসি। মাস্টার মশাই, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই আবার মাংস নিয়ে এলাম। শব্দটা যেন মৃত্যু ডাক। ভবেশ মাস্টারের চোখে অন্ধকার নেমে এলো। তিনি এক হাড় কাঁপানো চিৎকার করার আগে ধপ করে আলো নিভে গেল মনের ভেতর। অচেতন শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। আর দরজার ওপাশে নিস্তব্ধ রাতের বুক চিরে কেবল দাঁত বের করা সেই বিকৃত হাসি ভেসে রইল। শুনলেন লেখক অপূর্ব সেনের কলমে জংলা বুড়ির বিল। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি আপনি মনোযোগ সহকারে আজকের এই গল্পটি শুনে থাকেন, তাহলে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের গল্পে যে জংলা বুড়ির কথা উল্লেখ করা হয়েছে, তিনি তার কত বছর বয়সে নিরুদ্দেশ হয়েছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন শম্পা দাস, মোহাম্মদ আফজাল, স্বরূপ সাধুখা, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, বিট্টু মোল্লা, সুজাতা আচার্য, সৌমেন দে, রিপন বিশ্বাস, রত্না সরকার, রাধারানী, অভিক এবং সমর। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে আমাদের পাশে থাকার জন্য। আরও এক গুচ্ছ রোমাঞ্চকর গল্প আসতে চলেছে খুব শীঘ্রই, তাই সঙ্গে থাকুন। এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি কিসের? ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সুদর্শন থাকবো আপনার অপেক্ষায়। দেখা হবে খুব শীঘ্রই আগামী পর্বে। ধন্যবাদ।